ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একীভূত হওয়ার পথে ইউক্রেন, রাশিয়ার উপর নিষেধাজ্ঞার আরোপে ট্রাম্পের সাথে ইতিবাচক আলোচনা ইইউ নেতাদের। নেটোর সংকটকালীন বাহিনীতে ইউরোপের মিত্ররা অবদান বাড়াচ্ছে বলে মন্তব্য জোটের সেক্রেটারি জেনারেল মার্ক রুটার। সাবেক প্রধানমন্ত্রী হোসে লুইজ রদ্রিগেজের দুর্নীতি নিয়ে উত্তপ্ত স্পেনের পার্লামেন্ট, মুখোমুখি প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও বিরোধী দল। রুশ সীমান্তে শিক্ষার্থীদের বাসে ড্রোন হামলা, রাশিয়ার অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। এবং সাবেক অরবান সরকারের আমলে ইউক্রেনের অর্থ ও স্বর্ণ জব্দের ঘটনায় হাঙ্গেরিতে তদন্ত শুরু, দ্রুত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রী মেজিয়ারের। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি জাবের বাহবুদুল। রুশ আগ্রাসনের মুখেও পশ্চিমা বিশ্বের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একীভূত হওয়ার পথে বড় মাইলফলক অর্জন করতে যাচ্ছে ইউক্রেন। ইইউ দেশগুলোর সম্মতিতে লুক্সেমবার্গে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইউক্রেন ও মলদোভাকে ইউরোপিয়ান ইউনিয়নে অন্তর্ভুক্ত করতে প্রথম দফার আলোচনা। তবে ইইউর পূর্ণ সদস্যপদ পেতে দেশ দুটিকে বিচার বিভাগ, মৌলিক অধিকার, অর্থনীতি ও দুর্নীতি দমনে কঠোর সংস্কারের শর্ত পূরণ করতে হবে। এদিকে ফ্রান্সে G7 শীর্ষ সম্মেলনের সাইড লাইনে ইউক্রেনের ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়া এবং রাশিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইতিবাচক আলোচনা করেছেন ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার চলমান পূর্ণাঙ্গ সামরিক অভিযানের মাঝে ইউরোপিয়ান ইউনিয়নের পূর্ণ সদস্যপদ পাওয়ার দৌড়ে বড় এক ধাপ এগিয়ে গেল ইউক্রেন। 15 জুন লাক্সেমবার্গে অনুষ্ঠিত এক বৈঠকে ইইউ এবং ইউক্রেনিয়ান কর্মকর্তারা জোটের মূলনীতি, আইনের শাসন, মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে আলোচনা শুরু করেছেন। দীর্ঘ 12 বছর ধরে দুর্নীতি দমনে ধারাবাহিক সংস্কার এবং 2014 সালে ইউক্রেনে সংগঠিত গণ আন্দোলন বা রেভলিউশন অফ ডিগনিটির পর এই আলোচনাকে ইউক্রেনের পশ্চিমা জোটে যোগ দেওয়ার ঐতিহাসিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ইইউর এই সিদ্ধান্তকে যখন কিয়েভ বড় রাজনৈতিক ও নৈতিক সমর্থন হিসেবে বর্ণনা করছে, ঠিক তখনই ফ্রান্সের এভিয়ান-লে-বায়ে অনুষ্ঠিত G7 সম্মেলনে ইউক্রেন ইস্যুতে বিশ্ব রাজনীতিতে নতুন মোড় দেখা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকটিকে অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক বলে উল্লেখ করেছেন জোটের নেতারা। দীর্ঘ 5 বছরে পা দেয়া এই যুদ্ধ বন্ধে ট্রাম্প এবার মস্কোর ওপর চাপ বাড়াতে রাশিয়ার তেল রপ্তানি এবং ব্যাংকিং খাতের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করেছেন। সম্মেলনের সাইডলাইনে ট্রাম্পের সাথে একাধিক বৈঠক শেষে আমেরিকান নীতির এই বড় বাস্তবসম্মত পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এক অর্থে এই সমঝোতা স্মারকটি পরিস্থিতি সম্পূর্ণ বদলে দিতে পারে, কারণ ইউক্রেন সংক্রান্ত আলোচনায় আমেরিকা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের একটি স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে। রাশিয়ার বিষয়ে এই অবস্থান এখন অনেক বেশি কঠোর এবং আমাদের জন্য মাঠ পর্যায়ের বাস্তবতার নিরিখে এটি অনেক বেশি বাস্তবসম্মত। G7 সম্মেলনে জেলেনস্কি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে কিয়েভের পেচেরাস ক্লাবরা মাঠে চালানো রুশ ক্ষেপণাস্ত্র হামলার ক্ষয়ক্ষতির ছবি প্রদর্শন করেন। ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলা এবং মস্কোর সামরিক ক্লান্তির সুযোগ নিয়ে ইউক্রেনের প্রতি সমর্থন দ্বিগুণ করার আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান কমিশন। এই লক্ষ্যেই আগামী সপ্তাহে বার্লিনে E5 ফরম্যাটে বড় রাষ্ট্রগুলোর একটি বিশেষ বৈঠক ডেকেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। সব G7 দেশের পক্ষ থেকে রাশিয়ার প্রতি বার্তাটি একদম পরিষ্কার। অংশীদাররা নিষেধাজ্ঞার মাধ্যমে মস্কোর উপর চাপ আরও বাড়াবে। এটি আটলান্টিক মহাসাগরের দুই পারের দেশগুলোর ঐক্য এবং দৃঢ়তার একটি নতুন সুর তৈরি করেছে, যা আমাদের শান্তি আলোচনার দিকে আরও এক নির্ণায়ক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে ইউক্রেনের দুর্নীতি বিরোধী সংস্কারের ধারাবাহিক অগ্রগতি এবং ইইউর গ্রিন সিগন্যাল কিয়েভের মনোবল বাড়ালেও চূড়ান্ত সদস্যপদ পাওয়া এখনও দীর্ঘ সময়ের ব্যাপার। আগামী 18 জুন ব্রাসেলসে শুরু হতে যাওয়া 2 দিনব্যাপী বিশেষ ইইউ সম্মেলনে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার এই রোডম্যাপটি থাকবে মূল কেন্দ্রবিন্দুতে। ইউক্রেনিয়ানদের কাছে এই সদস্যপদ কেবল একটি অর্থনৈতিক সুযোগ নয়, বরং যুদ্ধ পরবর্তী একটি স্থিতিশীল ও নিরাপদ ভবিষ্যতের সবচেয়ে বড় নিরাপত্তা। নিজিয়া জামি,
TVN24 নিউজ ডেস্ক। নেটোর সংকটকালীন বাহিনীতে ইউরোপিয়ান মিত্ররা তাদের সামরিক সক্ষমতা ও প্রতিশ্রুতি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন জোটের সেক্রেটারি জেনারেল মার্ক রুটা। বুধবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত মাসে আমেরিকা নেটোর জন্য বরাদ্দকৃত তাদের সামরিক সক্ষমতা কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়ার পর ইউরোপিয়ান দেশগুলো এই ঘাটতি পূরণে এগিয়ে এসেছে। রুটা উল্লেখ করেন, ঐতিহাসিকভাবে নেটোর প্রতিরক্ষা পরিকল্পনা আমেরিকার বাহিনীর উপর অতিরিক্ত নির্ভরশীল ছিল, যা এখন ভারসাম্যপূর্ণ হচ্ছে। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া চুক্তি ইরানকে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে বলে জানান মার্ক রুটা। পাশাপাশি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের সামরিক সক্ষমতা ধরে রাখতে মিত্রদের ক্রমাগত অস্ত্র ও গোলাবারুদ সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান নেটো প্রধান। Historically, this was overly reliant on the United States. Now, the US has adjusted its pledged contributions and other allies have stepped up to contribute more. স্পেনের সাবেক প্রধানমন্ত্রী হোসে লুইজ রদ্রিগেজ জাপাতেরোর বিরুদ্ধে ওঠা গুরুতর দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে দেশটির পার্লামেন্ট। বুধবার দেশটির বিরোধী দলীয় নেতা আলবার্তো নুনেজ ফেইহো বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে এই বিষয়ে সরাসরি চ্যালেঞ্জ করেন। জাপাতেরোর একটি প্রভাব খাটানো ও অর্থ পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে ফেইহো প্রশ্ন তোলেন সানচেজ এখনও তাকে সমর্থন করেন কিনা। তবে প্রধানমন্ত্রী সানচেজ এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বিরোধী দলের বিরুদ্ধে আঞ্চলিক নেতাদের দুর্নীতি ধামাচাপা দেওয়ার পাল্টা অভিযোগ আনেন। মিস্টার ফেইহো, আপনি যেভাবে নিজেকে একজন আজীবন বিচারক মনে করছেন তা সত্যিই অবাক করার মতো। আপনি এখানে নীতিকথা বলছেন, অথচ আপনার পপুলার পার্টির প্রধান হিসেবে আপনি নিজেই মাদ্রিদের আঞ্চলিক নেতা আইউসুর দুর্নীতি ধামাচাপা দেওয়ার কাজে নিয়োজিত আছেন। বেলারুশের স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে ইউক্রেন প্রাণঘাতী ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। বুধবার ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার ব্রায়ান্স্ক অঞ্চলে এই ঘটনা ঘটে। রুশ কর্মকর্তাদের দাবি, বেলারুশ থেকে আসা একটি শিশু ফুটবল দলের বাসে হওয়া এই হামলায় একজন নারী নিহত এবং 6 শিশুসহ 8 জন আহত হয়েছেন। রাশিয়া একে নৃশংস অপরাধ আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে। তবে ইউক্রেনের সামরিক বাহিনী এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে এবং ব্রায়ান্স্ক অঞ্চলে কোনো ড্রোন ব্যবহারের কথা অস্বীকার করেছে। সাবেক ভিক্টর অরবান সরকারের আমলে ইউক্রেনের একটি ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণ জব্দের ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে হাঙ্গেরি। বুধবার দেশটির নতুন প্রধানমন্ত্রী পিটার মেজিয়ার ফেসবুক পোস্টে অ্যাটর্নি জেনারেলকে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। গত মার্চে রাশিয়ার মিত্র হিসেবে পরিচিত অরবান সরকারের সময় অর্থ পাচারের অভিযোগে হাঙ্গেরি সীমান্তে $82 মিলিয়ন ক্যাশ ও স্বর্ণসহ 2 সাজোয়া যান এবং 7 ইউক্রেনিয়ানকে আটক করা হয়। যদিও ইউক্রেনের রাষ্ট্রীয় ব্যাংক এটিকে তাদের নিয়মিত কার্যক্রম বলে দাবি করেছিল। মূলত মেজিয়ারের শপথ গ্রহণের কয়েকদিন আগে হাঙ্গেরি এই অর্থ ও স্বর্ণ ইউক্রেনকে ফেরত দেয়। ফ্রান্সের লেকসাইড রিসোর্ট শহর এভিয়ান লেবা-এ চলমান G7 শীর্ষ সম্মেলনের শেষ দিনে এআই প্রযুক্তির বৈশ্বিক নিয়ন্ত্রণ নিয়ে এক বৈঠকে বসেছেন বিশ্ব নেতারা। বুধবার শীর্ষ সম্মেলনটির একটি ওয়ার্কিং লাঞ্চে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে যোগ দেন ওপেন এআই এর স্যাম অল্টম্যান এবং এনথ্রোপিকের দারিও আমুইদেই সহ শীর্ষ এআই কোম্পানির প্রধানরা। বৈঠকে চ্যাটবটের আইনি দায়বদ্ধতা এবং এআই এর মাধ্যমে সত্য মিথ্যার যাচাইকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তবে এই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল বিদেশি নাগরিকদের জন্য আমেরিকান প্রশাসনের সাম্প্রতিক এআই রপ্তানির নিষেধাজ্ঞা। ইউরোপিয়ান ইউনিয়ন সহ মিত্র দেশগুলোর জন্য ওয়াশিংটনের এই প্রযুক্তিগত কড়াকড়ি এবং প্রযুক্তির সার্বভৌমত্ব নিয়ে জোটের ভেতরে তৈরি হওয়া চাপা ক্ষোভের বিষয়টিও এবারের বৈঠকে গুরুত্ব পায়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চরম প্রভাব পড়তে পারে ইউরোপিয়ান দেশগুলোর কৃষিখাতে। তীব্র খরা ও অনাবৃষ্টির কারণে স্লোভাকিয়ার
দক্ষিণ পশ্চিমাঞ্চলে স্বাভাবিক সময়ের প্রায় 2 সপ্তাহ আগেই শুরু হয়েছে বার্লি ও মটরশুঁটি কাটার কাজ। একদিকে তীব্র দাবদাহে ফলন বিপর্যয়ের আশঙ্কা, অন্যদিকে ফসল কাটার সময়ে ভারী বৃষ্টির সম্ভাবনা, সব মিলিয়ে দুশ্চিন্তায় আছেন দেশটির কৃষকেরা। স্লোভাকিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ ফসলের মাঠে নির্ধারিত সময়ের অনেক আগেই নামাতে হয়েছে কম্বাইন হারভেস্টার বা ফসল কাটার যন্ত্র। গত 145 বছরের ইতিহাসে দেশটিতে এবারই সবচেয়ে শুষ্ক এপ্রিল মাস রেকর্ড করা হয়েছে। তীব্র দাবদাহের কারণে বার্লি ও মটরশুঁটি দ্রুত পেকে যাওয়ায় জুনের মাঝামাঝি সময়েই ফসল ঘরে তুলতে বাধ্য হচ্ছেন কৃষকরা। মার্চের শুরুতেই উচ্চ তাপমাত্রা দেখে আমরা ভালো ফসলের আশা করেছিলাম, কিন্তু এরপর এপ্রিল ও মে মাস জুড়ে তীব্র খরা দেখা দেয়। মাত্র 20 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হওয়ায় দুর্বল মাটির ফসলগুলো খুব পাতলা হয়ে গেছে, যার কারণে ফলন অনেক কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপিয়ান অঞ্চলের শস্য কাটার তারিখ সাম্প্রতিক বছরগুলোতে ক্রমশ এগিয়ে আসছে। কৃষিবিদরা সতর্ক করেছেন, জুন মাসের শেষ ভাগে উচ্চ তাপমাত্রা আরও বাড়তে পারে, যার ফলে সেচহীন জমির শস্যদানাগুলো সঠিকভাবে পুষ্ট না হয়ে এর গুণগত মান ও ওজন মারাত্মকভাবে হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। যেসব জমিতে সেচ ব্যবস্থা রয়েছে সেখানে হয়তো তুলনামূলক ভালো ফলন পাওয়া যেতে পারে, কিন্তু সেচহীন ও দুর্বল মাটির ক্ষেত্রে জুনের শেষের উচ্চ তাপমাত্রা শস্যের পরিমাণ দ্রুত কমিয়ে দিতে পারে। দানাগুলো ঠিকমতো গঠিত না হলে সামগ্রিক ফলন বিপর্যয় ঘটতে পারে। এই চরম আবহাওয়ার কারণে স্লোভাকিয়ার কৃষকেরা এখন চাষাবাদের চিরাচরিত নিয়ম বদলে ফেলেছেন। সাধারণ বসন্তকালে যে বার্লি রোপণ করা হতো, খরা থেকে বাঁচতে তা এখন রোপণ করা হচ্ছে শরৎকালে, যাতে শীত ও শরতের আর্দ্রতাকে কাজে লাগানো যায়। দুর্ভাগ্যবশত এই আগাম ফসল কাটার প্রবণতা গত কয়েক বছর ধরেই লক্ষ্য করা যাচ্ছে। এখন সবকিছুই নির্ভর করছে ফসল তোলার সময় আবহাওয়া কেমন থাকবে তার উপর, কারণ অনেক সময় দেখা যায় ঠিক যখনই ফসল কাটা শুরু হয় তখনই আবার বৃষ্টির সংখ্যা তৈরি হতে পারে। গত বছর স্লোভাকিয়ায় রেকর্ড পরিমাণ গম ও শস্য উৎপাদন হলেও 2026 সালের এই নজিরবিহীন খরা ও বৈরী আবহাওয়া সামগ্রিক খাদ্য উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কৃষি বিশেষজ্ঞদের এমন আশঙ্কাই এখন প্রবল হচ্ছে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।